টার্গেট ২৬-এর বিধানসভা নির্বাচন, তাই হেরো নেতাদের সরিয়ে ফেলছে তৃণমূল। লোকসভা ভোটে যেসব এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে সেই সব এলাকার নেতাদের আর দায়িত্বে রাখছে না ঘাসফুল নেতৃত্ব। কোচবিহার থেকে শুরু হয়েছে ছাঁটাই প্রক্রিয়া, ধাপে ধাপে রাজ্য জুড়ে চলবে। পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট, তাই এখন থেকেই কোমর বেঁধে আসরে তৃণমূল শুরু করে দিয়েছে ছাঁটাই প্রক্রিয়া। যাদের পারফরমেন্স খারাপ তাদের ছাঁটাই। লোকসভা ভোটে যেসব এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানকার নেতাদের আর দায়িত্বে রাখা হচ্ছে না, সরিয়ে ফেলা হচ্ছে অঞ্চল সভাপতি এবং অঞ্চল কমিটির চেয়ারম্যানদের। ২৪-এর লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ সুনামি। ১৯-এ হেরে যাওয়া একাধিক আসন ২৪-এ পুনরুদ্ধার করেছে তৃণমূল। কিন্তু এর মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে কিছু বিধানসভা এলাকার ফল। লোকসভা ভোটের ফলের নিরিখে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৯২টিতে এগিয়ে তৃণমূল। ২০২১-এর বিধানসভা ভোটে ২১৬টি আসনে যেতে ঘাসফুল। ২১-এর বিধানসভা ভোটে বিজেপির ৭৭টি আসনে জিতলেও লোকসভা ভোটের নিরিখে তারা ৯০টি আসনে এগিয়ে। আর ২১-এ কোনো আসন না পাওয়া কংগ্রেস এবার ১১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে। সিপিআইএম ২১-এ ছিল ০, এবার এগিয়ে একটি বিধানসভা আসনে। ২১-এর বিধানসভা ভোটে জেতা অনেক জায়গায় ২৪-এ পিছিয়ে পড়েছে তৃণমূল। এই ফল দেখেই সতর্ক ঘাসফুল শিবির। ২৬-এর ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই তারা কড়া। যেখানে খারাপ ফল সেখানে ছেটে ফেলা হচ্ছে লোকসভা ভোটের দায়িত্বে থাকা নেতাদের। অঞ্চল স্তরে নেতাদের ব্যাপক রদবদল করা হচ্ছে, কারণ এই তৃণমূল স্তরের নেতাদের ওপরেই বুথের ফল নির্ভর করে। তৃণমূলের এই ছাঁটাই অভিযান শুরু হয়েছে কোচবিহার থেকে। এই কোচবিহার আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, কিন্তু ৩টি বিধানসভা আসনে টেক্কা দিয়েছে বিজেপি। এই কোচবিহারের দায়িত্বে থাকা তৃণমূল স্তরের নেতাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে বাংলা জুড়ে এই রদবদল চলবে। দলের একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু বিষয়, দল সারা বাংলায় বিভিন্ন অঞ্চলের ভোটের গতি প্রকৃতি, ভোটের বিশ্লেষণ, পরিস্থিতির মূল্যায়ন যথাযথভাবে শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিকভাবে যদি কোনো প্রক্রিয়া চালানো থাকে সেই কাজ চলতে থাকবে। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ২০১৯-এর তুলনায় ২০২৪-এ ফল ভালো হলেও সামনে ২০২৬-এর ক্ষেত্রে বিধানসভাতে প্রতি অঞ্চলেই তৃণমূল কংগ্রেস নিজেদের জমি ধরে রাখতে চাইছে। যে কারণে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বা হচ্ছে তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে দল যে রেয়াত করবে না, অঞ্চলের প্রত্যেক কটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পারফরমেন্স যে পুরোদমে নজর রাখছে দল, এই ঘটনা সেদিকেই ইঙ্গিত বহন করছে। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা। অব্যাহত শপথ জটিলতা, রাজ্যপালকে ফের চিঠি দিলেন ২ তৃণমূল বিধায়ক। আজ শপথের জন্য বিধানসভায় অপেক্ষা করবেন বিধায়করা। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত অপেক্ষা করবেন সায়ন্তিকা এবং রেয়াত। সায়ন্তিকা এবং রেয়াতকে রাজ্যপাল তিনি রাজভবনে ডেকে পাঠিয়েছেন শপথ পাঠের জন্য। অন্যদিকে এই ২ নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তারা বলছেন যে বিধানসভাতেই তারা শপথ পাঠ করতে চান। বিধানসভা আমরা নেওয়ার জায়গাতে নেই, আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্য। তো আবার আমরা আবেদনই করেছি যে আপনি যদি আমাদের বিধানসভায় এসে অ্যাসেম্বলিতে এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান। দেখুন, আমরা চাই যে বিধানসভায় উনি এসে স্পিকারের সামনে আমাদের যাতে ভোটটা হয়, ঠিক আছে, এটাই আমরা চাইছি। আপনারা কালকে বিধানসভায় আসবেন? আমরা বিধানসভায় ওনার জন্য 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো। আপনারা রাজভবন কালকে যাচ্ছেন? আমরা বিধানসভায় আমরা এখানে ওয়েট করবো। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে। লোকসভাতে আমরা দেখছি কি সুন্দরভাবে হয়ে গেল শপথ গ্রহণ। আমাদের এখানে 2জন মিড টার্ম পড়ে যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। B.R. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন, কারণ মিড টার্ম পড়ে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। যিনি আমাদের
বিশেষ করে কনস্টিটিউশনাল স্রষ্টা তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। জমি দাও না হলে ছেলের মাথা নাও, ঠিক এভাবেই হুমকি আদিবাসীদের দেওয়া হয়েছে। এই হুমকি আর তারপর প্রায় 22 বিঘা জমি দখল করে নেওয়া হয়েছে, আর সেখানেই তৈরি বিলাসবহুল আবাসন। বীরভূমের চাঞ্চল্যকর অভিযোগ রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে, যদিও মানতে নারাজ তারা। বীরভূমের বোলপুর, এখানে তৈরি হচ্ছে একের পর এক আবাসন। অভিযোগ, আবাসন তৈরির জন্য খুনের হুমকি পর্যন্ত দিয়েছে নির্মাণকারী সংস্থা। এরা বলছে এগুলো জাল পাট্টা জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো। জমি চায় না ছেড়েছে, রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। বোলপুরের ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা, এখানে তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট কটেজ। প্রায় 52 বিঘা জমি নিয়ে আবাসন তৈরি করছে সবুজ পত্র নামে একটি রিয়েল এস্টেট সংস্থা। অভিযোগ, এর মধ্যে প্রায় 22 বিঘা জমি আদিবাসীদের কাছ থেকে জোর করে দখল করা হয়েছে। আদিবাসী বাসিন্দাদের দাবি, নামমাত্র টাকা তাদের হাতে ধরানো হয়েছে। কেউ পেয়েছেন 30,000 টাকা, কেউ 50,000। জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছেন তারা। আমরা তো সব ওই অনেক দিন ধরে চাষ করে আসছিলাম, এই হঠাৎ করে এই 1 বছর ধরে সব এরা সব বলছে তোমাদের ভুয়ো পাট্টা, তোমাদের এই সব ইয়ে নেই, ওরা সব জোর করে দখল করে নিল। আমরা তো ওই কোথায় ওই জেলারও এই সব ওই থানা এইসব তো আমরা তো জানিয়েছি। ভিজিল্যান্ড দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে। এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয়, সেইটা তো সমাজের জন্য খারাপ। ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে। ওদের কাছে এতগুলো নোটিশ দিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক। যতটুকুনি ল্যান্ডের উপরে করা হয়েছে তার মধ্যে কিছুটা ওদের রাইতি প্লট আছে, কিছুটা বর্গা কনভার্সন ইত্যাদি কিছু আছে, আর কিছু আছে আমাদের পাট্টা শোনা গেছে যেটা। তো পাট্টা ল্যান্ডগুলোও কিন্তু আমরা সেটাও দেখছি যে পাট্টা ইস্যু করা হয়েছে, এগুলো বর্গাও ইস্যু করা হয়েছে। সব দিক খতিয়ে দেখে কিন্তু আমরা এর সিদ্ধান্ত নেব, এবং যা সিদ্ধান্ত নেবো সেটা এনকোয়ারি মোতাবেক হবে এবং স্টার্ন অ্যাকশনই নেওয়া হবে। সে পাট্টাগুলো সঠিক কি সঠিক নয় সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এটা আগে তদন্ত সম্পূর্ণ হোক, যদি সত্য থাকে, ওই তার যে অভিযোগের সত্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কিভাবে এই জমি গেল তা নিয়ে তদন্ত চলছে, যদিও গ্রামবাসীরা জানাচ্ছে বহু জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন। জেলা শাসক থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। আর উল্টো দিকে আবাসন কিন্তু তৈরি হয়েই যাচ্ছে, যদিও রিয়েল এস্টেট কোম্পানি যারা এই আবাসন তৈরি করছে তারা কিন্তু কোনো কিছু বলতে নারাজ। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের রামনগরে আক্রান্ত বিজেপি নেতা, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে মারধরের অভিযোগ। বিজেপি নেতা সহ 6 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ করছে বিজেপি, আর অভিযোগ অস্বীকার তৃণমূলের। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, ঠিক কি অভিযোগ বিজেপি? দেখো, তোমাকে জানি নাকি বিজেপি যেটা অভিযোগ হয়েছে যে গতকাল যেখানে বিডিও রামনগর 2 ব্লকের বিডিও একটা মিটিং এর আয়োজন করেন, সেক্ষেত্রে কিন্তু বিজেপির কর্মীরা আসে ওই মিটিং যখন ক্যান্সেল হয় তখন মিটিং থেকে বাড়ি ফেরার পরে সাকুয়ার কাছে কয়েকজন তৃণমূলের কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা যারা অভিযোগ করছে যে 30 থেকে 40 জন তারা হঠাৎই লাঠিসোঁটা নিয়ে তাদের কর্মীদের উপর মারধর করে। সেক্ষেত্রে রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি যে বিরোধী দলনেতা ছিল সেই সুব্রত জানা গুরুতর আহত হয়, তার সঙ্গেও আরো 5 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজন যে সুব্রত জানা গুরুতর আহত হয় তাকে কাঁচি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে, যেখানে অশ্লীলগিরি নিজেই কিন্তু স্বীকার করেছে যে তাদের কর্মীকে মারধর করা হয়েছিল, তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও মারধর করা হয়েছিল, বিজেপি কর্মীরা মারধর করেছে। সেই ক্ষেত্রে তারা কি ফুল দিয়ে পুজো করবে বা রসগোল্লা খাবে, এই নিয়ে কিন্তু সেটা প্রতিক্রিয়াও দিয়েছেন অখিলগিরি, যেখানে রামনগর বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক অখিলগিরি। এক্ষেত্রে 2 পক্ষের মধ্যে কিন্তু যথেষ্ট চাপানোত্তর একে অপরে দোষারোপ করছে। এই নিয়ে রামনগর 2 নম্বর ব্লকের যেখানে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে, যে তাদের অভিযোগ যে তৃণমূলের কংগ্রেসের
30 থেকে 40 জন বিজেপির কর্মীদের উপর লাঠিচার্জে অতর্কিতভাবে লাঠিচার্জে মারধর করে এমনটা কিন্তু অভিযোগ করছে। পঙ্কজ, ধন্যবাদ। আমরা শুনবো দুজনের বক্তব্য। বিজেপির অঞ্চল প্রধান কি বলছেন, পাল্টা রামনগরের বিধায়ক অখিল গিরি তিনি আবার বলছেন আমাদের ছেলেদের মারলে আমরা কি রসগোল্লা খাওয়াবো। পরপর দুজনের বক্তব্য শুনুন। পেশেন্ট খুব সিরিয়াস। আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী নেতা সুব্রত জানা তাকে আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা। পুলিশ যখন আসে ওরা পালিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, কিন্তু পুলিশ পারলে তাকে অ্যারেস্ট করতে পারতো সেই মুহূর্তে, কিন্তু করেনি। আমাদের লোকেদের গায়ে আঘাত করেছিল, থানায় কমপ্লেন হয়েছিল, আমাকে কিছু করেনি। মারবে না তো কি রসগোল্লা খাওয়াবে? ওরা যখন আমাদের কর্মীর গায়ে হাত দিয়েছিল, কমপ্লেন হয়েছিল, হাসপাতালে ছিল, তখন মনে ছিল না, একটু উপর দিকে ছুড়লে নিজের গায়ে লাগবে।